কপাল খারাপ ইউনূসের, সম্মানজনক বিদায় নিতে পারছেন না। এই জুলাই আগস্টের মধ্যে বা শেষের দিকে ইউনূস সাহেব চলে যাবেন, এজন্য সাবেক কোনো সেনাপ্রধানও হতে পারে বিকল্প হিসেবে। আমরা জানি, তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে। এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে 3 মাসের জন্য 90 দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে তার এই যাওয়া, সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে। রাজনৈতিক সংঘর্ষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়ে যেতে পারে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, একে রাজনৈতিকভাবে কেউই সহজে মেনে নেবে না। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক সরকারকে ফিরছে। এক কথায় যদি বলি যে এই রায়টি প্রকাশ হবার ফলে আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি যুক্ত করা হয়েছিল, সেই বিধানটি আবারও বলবৎ হবে। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছিল, বিএনপি, জামাত এবং কিছু বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষ হাইকোর্টে একটি রিট করেছিল এবং আপিল বিভাগেও একটি রিভিউ আছে, এখনো পর্যন্ত সেটি ঝুলে আছে। তবে গতকালকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে। পঞ্চদশ সংশোধনীর কয়েকটা ধারা বাতিল করে এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ধারা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ধারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল, সেই ব্যবস্থাটি আবারও পুনর্বহাল করবার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এই রায়ের ফলে এখন যদি সরকার যদি চায় যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে, এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে, রাষ্ট্রপক্ষের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি যে এটি আপিল বিভাগে যাবে কিনা, আপিল করবে কিনা। এখন রাষ্ট্রপক্ষের কথা যদি বলি, এখন যারা রাষ্ট্র এক প্রকার পরিচালনা করছেন বা যারা সমর্থনে আছেন, তারাই তো এই রিটটা করেছিলেন হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকারকে চেয়ে। তাদের তো আর আপিল করবার প্রশ্নই আসে না। সেই জায়গায় এখন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে এবং আপিল বিভাগে একটা রিভিউ এখনো পর্যন্ত ঝুলন্ত আছে, সেটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে নিশ্চয়ই আসবে। সেটি ফেরানোর আগে হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে, যেহেতু রায়টা প্রকাশিত হয়েছে, চাইলে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 1996 সালে যে বিধানটি রাখা হয়েছিল, সেই বিধানটির এগেনস্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা যেতে পারে। সেই বিধানে ছিল কি, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এই মুহূর্তে যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত বলেন, তাহলে বিচারপতি ওবায়দুল হাসান তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু সত্যিকার অর্থে বর্তমান সিস্টেম, বর্তমান ব্যবস্থা অরাজক সিস্টেম তাকে জোর জবরদস্তিমূলক পদত্যাগে বাধ্য করেছে। তাকে বর্তমান সিস্টেম গ্রহণ করবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন। হাইকোর্টের রায়ে বর্তমান সরকারটিকে বৈধ সরকার বলা হয়েছে, কিন্তু এটি তো সংবিধানের নেই। সংবিধান অনুযায়ী সরকার করতে হলে তাহলে আমার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে 3 মাসের জন্য 90 দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। এখন দেখার বিষয়, আমরা অনেক কিছু নিয়মের মধ্যে থাকছি না, থাকতে পারছি না। এখন দেখার বিষয় যে বর্তমান এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা সংবিধানের আলোকে, হাইকোর্টের রায়ের আলোকে এবং ঝুলন্ত আছে আপিল বিভাগের যে রিভিউ আবেদনটি, সেগুলো পর্যালোচনা করে একটি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের বা 90 দিনের জন্য করে কিনা সেটি দেখার বিষয়। প্রথম প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কি দেশে সংঘর্ষ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগ কি বাধা পেরিয়ে রাস্তায় নামবে?
এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, যদি অন্য কোনো দল সরকারে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ অনিবার্য হবে কিনা। এই প্রশ্নগুলো এখন শুধু সাংবাদিক কিংবা বিশ্লেষকের আলোচনায় না, বরং রাজপথ থেকে রাষ্ট্রপতির অফিস পর্যন্ত গুঞ্জন তুলেছে। আওয়ামী লীগ যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেটা আইনগত নিষেধাজ্ঞার কারণে হোক, রাজনৈতিক বিচ্ছিন্নতা বা আন্তর্জাতিক চাপের কারণে হোক, তাহলে তা কোনো সাধারণ ঘটনা হবে না। আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী দল। এদের যেমন আছে বিরাট মাঠ পর্যায়ের কাঠামো, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠন, একইভাবে রয়েছে বিশাল জনসমর্থন। এবং ইম্পর্টেন্টলি এদের বেশ কিছু সাংবাদিক, ব্যবসায়ী ও প্রশাসনিক বন্ধু রয়েছে। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিকে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই তুলে ধরবে। আর ইতিহাস বলে তারা এই বিষয়টাতেই সবথেকে বেশি আন্দোলন করে, সংঘর্ষ করে, মাঠ দখলে নামে। আর সেই সময়ে এই দল শুধু প্রেস কনফারেন্স করে বসে থাকে না। আর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ না থাকে, তাহলে যারা ক্ষমতায় যাবে তাদের শুরু থেকেই অবৈধ আখ্যা দেবে তারা, যার ফলাফল এসে দাঁড়াবে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে সড়কে অবৈধ দেখানোর চেষ্টা, গণ অসহযোগ, প্রশাসনিক অচল অবস্থা। পরিস্থিতি হাতের বাইরে গেলে সেটা সরাসরি সংঘর্ষ এবং সেখান থেকে ধীরে ধীরে আংশিক গৃহযুদ্ধমুখী ছায়ার বাস্তবতা। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তাদের আন্দোলন হয় সাধারণত 3 ধাপে: সংগঠন পুনরায় সক্রিয় করা, অংশগ্রহণমূলক প্রতিরোধ, পুলিশ প্রশাসন, আদালতের মুখোমুখি হওয়া, এবং সর্বশেষ সম্পূর্ণ অবরোধ, ধর্মঘট এবং রাজপথ কেন্দ্রিক সংঘর্ষ। 1994 সাল থেকে 1996 পর্যন্ত কেয়ারটেকার আন্দোলন, 2007-এ ইমার্জেন্সি পরিস্থিতির পর দল পুনর্গঠন, এবং সর্বশেষ 2014 সালের একতরফা নির্বাচনের সময় তারা কিন্তু ভোট বর্জন করেনি, বাধা দিয়ে মাঠ দখলে রেখেছিল। তাই ধরে নেওয়া যায় আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচন থেকে বাদ পড়ে, তাহলে তারা নিঃসন্দেহে বৃহৎ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে। এটা কি শান্তিপূর্ণ হবে? অতীত ইতিহাস বলছে না, সেটি সহজে শান্তিপূর্ণ থাকে না। ধরে নেই একটি নির্বাচন অনুষ্ঠিত হলো আওয়ামী লীগ ছাড়াই, এবং নতুন রাজনৈতিক জোট ক্ষমতায় এলো। তাহলে প্রথম চ্যালেঞ্জ কি হবে? প্রথম চ্যালেঞ্জ হবে এই সরকারকে আওয়ামী লীগ মেনে নেবে কিনা সেই বিষয়টি। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে এই সরকার কি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে বাধাহীন মাঠে ফিরতে দেবে কিনা। আমি মনে করি আওয়ামী লীগ প্রথম দিন থেকেই এই সরকারকে চক্রান্তের ফল, অভ্যুত্থানের সরকার, বিদেশি পুতুল ইত্যাদি ইত্যাদি বলে প্রচারণা চালাবে, যা বর্তমানে পতনের পর তারা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। তারা ইউনিয়ন ভিত্তিক আক্রমণ, প্রশাসনিক বাধা ও সামাজিক প্রতিরোধের কৌশলে নেবে। নতুন সরকারকে তারা ঘায়েল করার পরিকল্পনায় রাজপথে সংঘাতে নামবে। তাহলে দেখা যাচ্ছে এই নতুন সরকার নিজেকে বাঁচাতে বলা যায় যুদ্ধের প্রস্তুতি নিয়েই পথ চলতে হবে। এখানে সেনাবাহিনীর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক সংঘর্ষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়ে যেতে পারে, যেটা 2007-এর মতো হলেও এবার হয়তো আর সুশীল সরকার দিয়ে সামাল দেওয়া যাবে না। আবার সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে, তাহলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে, কারণ তখন সংঘর্ষ হবে এক পক্ষের প্রতিরোধ ও অপর পক্ষের কর্তৃত্বের টানাপোড়েনে, যার ফলে হতে পারে দীর্ঘস্থায়ী সহিংসতা। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, একে রাজনৈতিকভাবে কেউই সহজে মেনে নেবে না। আওয়ামী লীগও বিষয়টি ঘর বসা সহ্য করবে না। সংঘর্ষ হবেই, মাঠে, প্রশাসনে, মিডিয়াতে। এমনকি সেই সংঘর্ষ আন্তর্জাতিক পরিসরেও বর্তমান সময়কার মতো ছড়িয়ে যেতে পারে। আর যদি এই সংঘর্ষ দীর্ঘায়িত হয়, তবে আংশিক গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হতে খুব একটা সময় লাগবে না। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক শক্তিগুলো, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান চরিত্র। আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ বাদে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আর আওয়ামী লীগ বাদে যদি নির্বাচন হয়, তাহলে সেই সরকার কি কোনোভাবে টিকবে, নাকি সত্যি সংঘর্ষ হবে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সেখানে তিনি ভাষণও দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যাওয়া, সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে, ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি। কেন বলছিলাম? তার কারণ হচ্ছে গত এক বছরের মধ্যে, প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে এই প্রথমবারের মধ্যে দেখা গেল। গত প্রায় 11 মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন। গত 11 মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি। শুধুমাত্র ওই দিনই 8 আগস্ট 2024-এ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য দেওয়ার বিষয়টি। এখন বিষয়টা হচ্ছে যে
আমরা দেখেছিলাম তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এবং স্মৃতিসৌধে, এর বাইরে আর তাকে দেখা যায়নি। তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই আছেন এরকম অনেকে বলেন। তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। পিজিআর সম্বন্ধে অল্প একটু বলে রাখি, অনেকেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না। এটি বঙ্গভবনে অবস্থিত, রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট থাকে এবং প্রতিষ্ঠানটির সবচেয়ে যে মূল দায়িত্ব সেটি হচ্ছে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ, চিকিৎসা সেবা, আতিথেয়তা পরিষেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয়। এবং এই বাহিনীর প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের স্ট্যাটাস অথবা পিজিআরের প্রধানের স্ট্যাটাসটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামরিক অফিসারের সমতুল্য। এখন পিজিআরের এই অনুষ্ঠানটি, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সাধারণত 2 দিন হয়ে থাকে। অন্যান্য বছর 2 দিন হয়ে থাকে, এইবার 1 দিনই হলো। অন্যান্য বছর যে 2 দিন হয়ে থাকে তার 1 দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, আর 1 দিন উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা। এবার কিন্তু সেটি হয়নি। আর পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী 5 জুলাই হলেও এবার 7 জুলাই এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটি অবশ্য তেমন কোনো বিষয় না, 2-1 দিন আগে পরে বার্ষিকীর অনুষ্ঠানগুলো হতেই পারে। সেখানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন। আরেকটি কি, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তিনি অবনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছেন, তাদেরকে স্মরণ করেছেন। যখন মুক্তিযোদ্ধাদের বদলে অন্য অনেককে উঁচু করে দেখানোর একটি চেষ্টা চলছে, 71-এর স্থানে অন্য কোনো কিছুকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে, 71-এর ইতিহাস, 71-এর স্মৃতিচিহ্ন, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো সেগুলো যে একের পর এক মুছে ফেলা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা, এটি অন্তত আমার কাছে সিগনিফিক্যান্ট মেসেজ। আরও যা যা কিছু উল্লেখ করলাম এর মধ্য দিয়ে আপনারা মেসেজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্দী, অনেকে বলেন এমনটা, তখন তাকে কোথাও দেখা যায়নি। এবং এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎও বা মুখ দেখা দেখিয়ে বন্ধ, এমন একটা অবস্থা। অর্থাৎ প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন না বা দেখা করেন না, বা দুজনের মুখোমুখি হওয়াটা এখনও পর্যন্ত তেমন হয়ে ওঠেনি। শুধুমাত্র শহীদ দিবস এবং বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন, কিন্তু তাদের মধ্যে কথা হয়নি। আমাদের যে দীর্ঘদিনের প্রথা বা ঐতিহ্য, যে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন, অথবা পাশাপাশি সময়ে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের উদ্দেশ্যে, পরবর্তী তাদের মধ্যে কিছু কুশল বিনিময় হয়। আমরা অন্তত এই সরকারের সময় সেটি দেখিনি। এবং এই গুঞ্জনও তো মাঝে ছড়িয়ে পড়েছিল গত 3-4 দিন আগে, বৃহস্পতিবারের দিকে কোনো একটি গোষ্ঠী বঙ্গভবন ঘেরাও করতে যাচ্ছে বা করবে, এরকম একটি গুঞ্জন বা গুজব ছড়িয়ে পড়েছিল। বাইরের দেশে, মানে ঢাকার বাইরে থেকে নাকি অনেককে জড়ো করা হয়েছিল, এগুলো গুঞ্জন আকারে ছড়িয়েছে এবং সেই জায়গা থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এগুলো আমরা জানি। রাষ্ট্রপতির অপসারণ তো শুরু থেকে জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এখন যারা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছেন। বিএনপির সুকৌশলী রাজনীতির কারণে শুধুমাত্র সেটি ঠেকানো গেছে। পরবর্তীতে যদিও বিএনপি অনেক ধরনের ট্রাপে পড়েছেন, আমরা মন্তব্য করি প্রধান উপদেষ্টা বা সরকারের নানান ধরনের কৌশলের কাছে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে, এরকম অনেকে মন্তব্য করেন। যেমন নির্বাচন নিয়ে দফায় দফায় যেটা ডেটগুলো দেওয়া হচ্ছে বা নানান ধরনের আলোচনা। কিন্তু বিএনপি অন্তত এই ক্ষেত্রে, 2টি ক্ষেত্রে যদি বরাবরই বলি, একটা হচ্ছে সংবিধান এখনও পর্যন্ত এক্সিস্টিং রাখার ক্ষেত্রে, আরেকটি হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ না করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা অবশ্যই কৌশলী এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে। তার কারণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে বিএনপি জানে যে তখন আর একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, নির্বাচন নিয়ে যে টালবাহানা চলছে সেটি করতে সরকারের জন্য আরও সহজ হবে। শুধু নির্বাচন নয়, আরও অনেক কিছু ঘটতে পারে, যেটি এখন জুলাই প্রক্লেমেশনের কথা বলা হচ্ছে, যেই দাবিটা তারা ডিসেম্বরে করেছিল, পরে একটা পর্যায়ে যে সংবিধানের কথা বলছিলাম, সংবিধান ছুঁড়ে ফেলার কথা, সেটি ঠেকানো গেছে। এখন আবার নতুন করে সেই ঘোষণাপত্রের কথা দাবি জানানো হচ্ছে। নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেটি দেওয়া হোক না হোক, অনেক কিছু আমাদের সামনে ঘটতে যাচ্ছে। তবে এই মুহূর্তে সেনানিবাসে রাষ্ট্রপতির অতিথি হয়ে যাওয়া নিশ্চয়ই সিগনিফিক্যান্ট, এটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।